শেখ হাসিনার সবচেয়ে বেশি অপছন্দ ছিল নামাজি মানুষ। শুধু তাই না, তিনি নামাজ বা ধর্ম পালনকে ব্যবহার করতেন জনপ্রিয়তার হাতিয়ার হিসেবে। গতকালকে যখন এই ভিডিওটা ভাইরাল হয়েছে, এই ভিডিও দেখে কলিজায় কাঁপ দেয়নি এমন মানুষ আসলে বাংলাদেশে নেই। তবে এই ভিডিও দেখার পরও যারা ভাবছেন যে এই পুলিশগুলোর শাস্তি ঠিক সেই মুহূর্তে দেওয়া উচিত না, বলতে চাই যে আপনার আসলে জন্মটা কিভাবে হয়েছে। শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ, রয়টার্সকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন। এই কথা যদি সত্য হয় বা বাস্তবায়িত হয়, তাহলে গণহত্যার দায় নিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে। শেখ হাসিনা এখন ভারতে পালিয়ে আছেন। তার যে লাল পাসপোর্ট, এটি বাতিল করা হয়েছে এবং এখন বলতে গেলে তিনি পরিচয়বিহীন। ভারত তাকে গ্রহণ করেছে কিনা, আশ্রয় দিয়েছে কিনা এবং কিভাবে দিয়েছে, কিভাবে গ্রহণ করেছে আমরা কিছুই জানি না। ফলে এই মুহূর্তে এখনো পর্যন্ত শেখ হাসিনা ভারতে আছেন বটে, তবে পরিচয়হীন অবস্থায়। তাকে নিয়ে আলোচনা হচ্ছে ভারতের ভিতরে, ভারতের বাইরে, বাংলাদেশে এবং আরও অনেক জায়গাতে। একদম খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকে আপনাদের সম্মুখে নিয়ে হাজির হয়েছি। পুলিশ কতটা জঘন্য পাষণ্ড হৃদয়ের হলে এমন কাজ করতে পারে। প্রিয় দর্শক, এই ভিডিওটা অনেকে হয়তো আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, কিন্তু আসল ঘটনা কি এ পর্যন্ত জানেন আপনারা? এখন পর্যন্ত কিন্তু আসল ঘটনা জানেন না। হয়তো গতকাল শুক্রবার, এই শুক্রবার কিন্তু আপনারা একটা ভিডিও দেখেছিলেন যে সবাই সামাজিক যোগাযোগের মাধ্যমে বলতেছে, আপনারা একটু কমেন্ট বক্সে যান, একটা ভিডিও আছে সেটা দেখেন, আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। কিন্তু সেই ভিডিওর বিস্তারিত কি আপনারা জানেন? এখন আপনাদেরকে আমি অবশ্যই আজকের এই ভিডিওতে জানাবো সেই ভিডিওর বিস্তারিত। ভিডিওর শুরুতে কয়েকটা ভিডিও পড়েছেন, অংশবিশেষ আপনারা দেখেছেন না, সেই ভিডিওগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। সাভারে ঘটে যাওয়া একদম লোমহর্ষক একটা ঘটনা। পুলিশ কিভাবে শিক্ষার্থীদের মরা দেহগুলো এক এক করে ব্যানের উপরে তুলে সেগুলো একসাথে করে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। এমন ঘটনা যদি শোনেন, আপনার ভিতরে কেমন করে উঠবে? যদি আপনার ভিতরে এই বিন্দু পরিমাণ একটু কিঞ্চিত না করে ওঠে, বোঝা যাবে যে আপনি কোন বাপের জন্মা ভাই। কথাটা রাগ করে বললাম, এমনি বলে নেই ভাই, বিস্তারিত শুনুন, তাহলেই বুঝতে পারবেন কতটা পাষণ্ড হৃদয়ের মানুষ হলে এরকম কাজ করতে পারে। শেষ মুহূর্তে বাবা মা পর্যন্ত তার সন্তানকে এক নজর দেখতে পারেনি, এই বাংলাদেশের পুলিশগুলো পুড়িয়ে ছারখার করে দিয়েছে। তাই চলুন আর কথা না বাড়ি, সবগুলো ভিডিও দেখে আসি। গতকালকে যখন এই ভিডিওটা ভাইরাল হয়েছে, এই ভিডিও দেখে কলিজায় কাঁপ দেয়নি এমন মানুষ আসলে বাংলাদেশে নেই। তবে এই ভিডিও দেখার পরও যারা ভাবছেন যে এই পুলিশগুলোর শাস্তি ঠিক সেই মুহূর্তে দেওয়া উচিত না, বলতে চাই যে আপনার আসলে জন্মটা কিভাবে হয়েছে। দর্শক, গতকালকে কমেন্টের মধ্যে বা ইনবক্স চেক করুন, এরকমভাবে এই ভিডিওটা ম্যাক্সিমাম মানুষ দেখেছেন যে একটা ভ্যানের মধ্যে এই আমাদের আন্দোলনরত ছাত্রছাত্রী বা সাধারণ মানুষ, তাদেরকে পুলিশ গুলি করে মেরেছে। মারার পরে এই লাশগুলোকে গায়েব করার জন্য তারা ভ্যানের উপর একটার উপর একটা ফেলছে, যেমন গরুর চামড়া একটার উপর একটা ফেলা হয়, তারপর সেই দেহগুলোকে ঢেকে দেওয়া হচ্ছে। এতটুকু আপনারা দেখেছেন। এবার আসুন কি ঘটেছিল সেই মানুষগুলোর সাথে। এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। ভিডিওটি ভাইরাল হওয়ার পর জানা গেছে ঘটনাটি হচ্ছে আশুলিয়া থানা সংলগ্ন এলাকার। তবে এখানে কারা কারা মারা গেছে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। কিন্তু এই ঘটনাটি কারা ঘটিয়েছে, আমরা স্ক্রিনের এক অংশে যাদের ছবি দিয়েছি, তারা বাংলাদেশের যে প্রান্তেই থাকুক আইন হাতে তুলে নেবেন না। তবে প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে, যে স্টাইলে ওই ভ্যানের মানুষগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, তাদের সাথে ঠিক একই ন্যায় বিচার করা হোক, কারণ দে ডিজার্ভ ইট। ঘটনায় যে আমরা দেখলাম, আচ্ছা তাদের নাম পরিচয় সবকিছু, ভিডিওতে অনেক চাঞ্চল্যকর তথ্য আছে, আপনাদেরকে দিচ্ছি। স্থানীয়দের বরাত দিয়ে রিউমার স্ক্যানার বলছে, নিথর দেহের স্তূপের বহুল আলোচিত ভিডিওটি আশুলিয়া থানা সংলগ্ন এলাকার 5ই আগস্ট বিকেলে এই ঘটনাটি ঘটে। পরে এই সকল দেহ একটি ভ্যানে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এছাড়া ঘটনাস্থলের আশেপাশে থাকেন এমন মানুষগুলো দাবি করছেন, ভিডিওর দেয়ালে যার পোস্টার দেখা যায় তিনি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের 7 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল হোসেন ভুইয়া। গণমাধ্যম কর্মীরা বলছেন, গণহত্যার প্রমাণ মুছে ফেলতে রহস্যজনকভাবে রাতারাতি থানার পাশের সামনের দেয়ালের রং মুছে তা পরিবর্তন করা হয়েছে। মানে এখানে আগুন দিয়ে সম্ভবত সমাধি করা হয়েছিল। ভাইরাল ভিডিও থেকে একজন পুলিশ সদস্যকে শনাক্ত করা গেছে। তিনি ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন। তার গ্রামের বাড়ি বরিশাল। প্রায় 2 বছর আগে তিনি ঢাকা জেলার গোয়েন্দা বিভাগে যোগ দেন। ভিডিওটি প্রকাশ্যে আসার পর আত্মগোপনে চলে গেছে এই আরাফাত সহ, জানোয়ার আরাফাত সহ তার সাথে থাকা পুলিশ নামের এই হায়নারা। গণহত্যার বিষয়ে বিস্তারিত জানতে ভিডিও চিত্রে থাকা আরাফাত হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়। তার মুঠোফোন এবং হোয়াটসঅ্যাপে ফোন করেও তাকে কোনোরকম তার সাথে যোগাযোগ সম্ভব হয়নি। ঢাকা উত্তর পুলিশের কর্মকর্তা রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব ছবিটি আরাফাতের বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর আরাফাত মানসিক
ভাবে ভেঙে পড়েছে। এখন উপরে আল্লাহ, নিচে আপনারা। সেদিন আমরা কোনো গুলি করিনি, অলিগলিতে হাজারো ছাত্র জনতা আমাদের ঘিরে ফেলেছ, তবে আমরা গুলি করিনি। তো কে করছে? আপনারা গুলি করেন নাই। এই মানুষগুলার মরা দেহ মানে কি বলা হচ্ছে, জন্তু জানোয়ারের দেহের মতন ভ্যানের উপরে এমনি এমনি ফালাচ্ছিলেন, ঢাইকা দিচ্ছিলেন কেন ভাই? মানে 5ই আগস্ট যখন আপনারা দেখতেছিলেন যে ঘটনা এরকম হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনারা এই মানুষগুলোকে পোড়াই দিচ্ছেন। এমন ঘটনায় তো আরটিভি বা আরও বিভিন্ন গণমাধ্যমে আসছে। আপনারা তো পারতেন সেফ জোনে চলে যেতে। এগুলো নিয়ে কি করছেন? এই বিষয়ে আপনার বিপ্লব বলছেন, ঢাকা জেলা পুলিশের এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত আব্দুল্লাহ কাফি স্যারের নির্দেশে 5ই আগস্ট আমরা আশুলিয়া ছিলাম। আল্লাহর রহমতে সেদিন আমরা প্রাণে রক্ষা পেয়েছিলাম, নয়তো আমাদেরকে মরতে হতো। আশুলিয়া থানা থেকে সদ্য এপিবিএনে বদলি করা তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা FM সাইদ বলছেন, ভিডিওতে আমার কোনো ছবি নেই, এ বিষয়ে আমার কোনো তথ্য জানা নেই। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা বলছে, গত 5ই আগস্ট আশুলিয়া থানার গণহত্যার দিনে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের গণহত্যার চিত্রটি এমন পর্যায়ে পৌঁছেছিল, যার কারণে সেই গণহত্যার পাল্টা প্রতিশোধ হিসাবে মানে আশুলিয়ায় প্রাণ হারাতে হয়েছিল ঢাকা জেলার ডিএসবির আশুলিয়ার জন্য কর্মরত এএসআই সোহেল রানা, এএসআই রাজু আহমেদ, রাজধানীর মালিবাগ স্পেশাল ব্রাঞ্চ। আচ্ছা, তাদেরকে আগুন ধরিয়ে, তাদের মধ্যে এএসআই রাজুর মরদেহ আগুন ধরিয়ে দগ্ধ করে দেওয়া হয়। মানে বিষয়টা হচ্ছে কি, আমরা যে কয়েকটা ছবি দেখেছি পুলিশের লাশগুলো ঝুলিয়ে রাখা হয়েছিল, এই টিমেরই অংশবিশেষ তারা, এই টিমের অংশবিশেষ। মানে এমন দৃশ্য এবার আমরা আসলে এখান থেকে পুলিশদেরকে জন্মের শিক্ষা নেওয়া উচিত যে আপনার হাতে পাওয়ার আছে, রাজনৈতিক নেতার কথায় অথবা অনেক সময় বিভিন্ন ব্যক্তিগত ব্ল্যাকমেলিংয়ের জন্য, টাকা পয়সার জন্য বহু ধরনের অপকর্ম অনেক পুলিশ করছেন। এই জন্য হয়তোবা অনেকে ভয়ে থানাতে যায় না, কারণ এদের মধ্যে ভয় কাজ করে যে কোথায় কোন ফুটেজ জানি কার ক্যামেরায় আছে, যেগুলো পলাতক। তবে এই ঘটনাগুলোতে আমরা যে ভিডিওটা দেখছি, এখানে যাদের ছবি আছে, এদের প্রত্যেককে ঠিক একই প্রক্রিয়ায় শাস্তি নিশ্চিত করতে হবে, গ্রেপ্তার করে প্রশাসনের মাধ্যমে। তাহলে আগামী দিনে কোনো পুলিশ সদস্য সরকারি বিএনপি আসুক, জামাত আসুক, আওয়ামী লীগ আসুক, এই ধরনের কর্মকাণ্ড করার আগে ভাববে করতে পারি ঠিকই, কিন্তু একদিন আমাকেও ঠিক একই জ্বলন্ত আগুনের স্বাদ গ্রহণ করতে হবে। কারণ কিছু প্রতিশোধ সেম টু সেম না হলে এটা প্রতিশোধ হয় না। এই গতকালকের ভিডিও দেখা কোন মানুষটার মানে বিবেকের মধ্যে নাড়া দেয় নাই? খুব দ্রুত এগুলোর ব্যবস্থা নেওয়া উচিত। অনেক হাইলা ধুইলা লাইলা চাইলা কিন্তু অনেক ডিপার্টমেন্ট চলছে এই মুহূর্তে। স্পিড দরকার, অ্যাকশন দরকার যারা এই গণহত্যার সাথে জড়িত এদের বিরুদ্ধে। তিনি জিজ্ঞেস করছেন যে সকালে উঠে কি আমি কি খুঁজি, আমি যাই নামাজ খুঁজি, সকালে উঠেই আগে নামাজ পড়ি। ঘুম থেকে উঠেই তিনি জায়নামাজ খুঁজতেন। দিনের শুরুটা করতেন নামাজ পড়ে। এমনকি 2009 সালে যখন সরকার প্রধান হিসেবে শপথ নেন, তখন হাতে ছিল তসবিহ। অথচ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সবচেয়ে বেশি আলেমদের দমন নিপীড়নের। তার আমলেই নির্বিচারে গুলি করে হত্যা করা হয় মাদ্রাসার শিক্ষার্থীদের। এমনকি বলা হয় দেশের মাদ্রাসাগুলো হয়ে যাচ্ছে জঙ্গি তৈরির কারখানা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সময়ের ব্যক্তিগত সহকারী মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু তার আমার ফাঁসি চাই বইতে লেখেন, শেখ হাসিনার সবচেয়ে বেশি অপছন্দ ছিল নামাজি মানুষ। শুধু তাই না, তিনি নামাজ বা ধর্ম পালনকে ব্যবহার করতেন জনপ্রিয়তার হাতিয়ার হিসেবে। একই বইতে মতিউর রহমান রেন্টু লিখেন কিভাবে শেখ হাসিনা লোক দেখানোর জন্য মাইকে ঘোষণা দিয়ে নামাজ আদায় করতেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে 5 আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর থেকে একে একে প্রকাশ্যে আসতে থাকে তার ও তার প্রশাসনের নানান অপকর্ম। এসব অপকর্মের মধ্যে ইসলাম বিদ্বেষী হওয়ারও বেশ কিছু অভিযোগ সামনে আসে। যেমন কোটা সংস্কার আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া 17 বছর বয়সী ফাইয়াজ এক বেসরকারি টিভিতে দেওয়া সাক্ষাৎকারে বলেন, তাকে যখন রিমান্ডে নেওয়া হয় তখন ডিবি অফিসে জামাতের নামাজ হতো এবং সেই নামাজের সিসিটিভি ফুটেজ চেক করা হতো। যদি ফাইয়াজ নামাজ পড়তেন তাহলে তিনি শিবির কর্মী। দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর আছে। শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ, রয়টার্সকে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেছেন। এই কথা যদি সত্য হয় বা বাস্তবায়িত হয়, তাহলে গণহত্যার দায় নিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে। 5ই আগস্ট তিনি দিল্লিতে পালিয়ে গিয়েছিলেন। এখন সেই পালিয়ে যাওয়া শেখ হাসিনা হত্যা মামলার আসামি হিসেবে গণহত্যার দায় নিয়ে দেশে ফিরবেন এবং বিচারের মুখোমুখি হবেন। পরিস্থিতিটা আস্তে আস্তে কিন্তু সেই দিকেই ধাবিত হচ্ছে। এমনকি বলা যায় শেখ হাসিনার সারা বিশ্বে আশ্রয়ের জায়গাটাও একেবারেই সংকুচিত হয়ে এসছে। পরিস্থিতি এমনই যে ভারত ছাড়া আর কেউই তাকে রাখতে রাজি হচ্ছে না। ভারত যদি রাখার ঝুঁকি নেয়, তাহলে এটা স্থায়ীভাবে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের ক্ষেত্রে একটা পেরেক পোতা হবে। সেই ঝুঁকি ভারত নেবে কিনা এটা ভারত বলতে পারবে, কারণ ভারত জানে যদি সম্পর্কের পেরেক পোতা হয় শেখ হাসিনাকে ঘিরে, তাহলে তার যে প্রতিদ্বন্দ্বী দুই শত্রু যারা ওত পেতে থাকে সবসময় ভারতকে ঘিরে, পাকিস্তান এবং চীন, তারা কিন্তু অনেক বেশি ঘনিষ্ঠ হবে বাংলাদেশের। ফলে আরো চাপে পড়বে ভারত। ভারত কি তাদের জাতীয় স্বার্থ বিপন্ন হতে দেবে শেখ হাসিনাকে? সেই প্রশ্নের উত্তর দর্শক এখনো মেলেনি, নিশ্চয়ই পাওয়া যাবে। আপাতত তহিদ হোসেন যে কথাটি বলেছেন রয়টার্সকে, আমি আপনাদেরকে একটু জানাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বাড়ছে। এমন পরিস্থিতিতে
তাকে ভারত থেকে ফেরত চাওয়া হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি সতর্ক করে বলেন, এমন ঘটনায় ভারত বিব্রতকর অবস্থায় পড়তে পারে যদি তারা শেখ হাসিনাকে ফেরত না দিয়ে অন্য কোনো অজুহাতে যদি তার দেশেই রাখার চেষ্টা করে অথবা তার দেশ থেকে অন্য কোনো দেশে তাকে পুনর্বাসনের চেষ্টা করে। লাইভ মিনিটের প্রতিবেদনে বলা হয়েছে, রয়টার্স টেলিভিশনকে দেয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা দায়ের হয়েছে, তাই তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত যাওয়া হতে পারে। তৌহিদ হোসেন যখন রয়টার্সকে এই কথা বলছেন, তখন ভারতে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রকে সেই প্রশ্ন করার পর যথেষ্ট পরিমাণে বিব্রত হয়েছে তাদের মুখপাত্র। তিনি কি বলেছেন সেই কথাটি একটু পরে বলছি। আপাতত যেটি পররাষ্ট্র উপদেষ্টা বলছেন তার বক্তব্যকে কোট করি। শেখ হাসিনার দিল্লিতে থাকা, ভারতে থাকা প্রশ্ন আসে যে তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, এই নিয়ে উত্তর দেওয়ার উপযুক্ত ব্যক্তি আমি নই। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে যদি হাসিনাকে ফেরত চাইতে অনুরোধ আসে, তাহলে আমাদের ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইতেই হবে। তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে চাওয়া হলে ভারত বিব্রতকর অবস্থায় পড়বে। আমি মনে করি ভারত সরকার এ সম্পর্কে জানে এবং আমি নিশ্চিত এই বিষয়টি তারা বিবেচনা করবে। দর্শক, পরিস্থিতি নিশ্চয়ই বুঝতে পারছেন, শেখ হাসিনার ভাগ্য যে একেবারেই অনিশ্চিত, এই ব্যাপারে আর বলার অপেক্ষা রাখে না। এখন আসেন আমরা দেখি যে রয়টার্সকে যখন তৌহিদ হোসেন এমন আভাস ইঙ্গিত দিচ্ছেন যে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ, তখন ভারত কি বলছে। এখানে সাপ্তাহিক যে ব্রিফিং হয়েছে, সেখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর সাওয়াল বলছেন যে অল্প সময়ের নোটিশে শেখ হাসিনা নিরাপত্তার স্বার্থে ভারতের কাছে আশ্রয় চেয়েছিলেন, সে অনুযায়ী তাকে আশ্রয় দেওয়া হয়েছে। এখন তাকে দেশে ফেরত পাঠানোর প্রশ্ন অনুমান নির্ভর। দর্শক বুঝতে পারছেন যে তিনি শব্দটা ব্যয় করেছেন যে তাকে ফেরত পাঠানো হতে পারে কিনা, সেটি বলছেন এই উত্তরটা এখন হবে বা প্রশ্নটা সবকিছুই অনুমান নির্ভর। অর্থাৎ এই ব্যাপারে এখন স্পষ্ট কোনো ব্যাখ্যা ভারতের কাছে আসলে নেই। কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় শেখ হাসিনা আইনগতভাবে ৪৫ দিন ভারতে থাকতে পারবেন। ইতিমধ্যে ৩ সপ্তাহের বেশি সময় দেশটিতে পার করে ফেলেছেন তিনি। তবে ৪৫ দিন পর পার হলে কিসের ভিত্তিতে তাকে ভারতে রাখা হবে বা এর আগেই তৃতীয় কোনো দেশে শেখ হাসিনাকে পাঠানো হবে কিনা, এই বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। দর্শক বুঝতে পারছেন যে কথাটি যেটা হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে, এখানে ভারতের যে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তারাও কিন্তু যথেষ্ট পরিমাণ বিব্রত, কেননা ভারত এখনো শেখ হাসিনার ফয়সালা করতে পারেনি। ভারতে রাখতে গেলে যে ভারতের যে বিপদ হবে ভারত সরকার সেটা বুঝে গেছে। তৃতীয় কোনো দেশে পাঠানোর মধ্য দিয়ে ফয়সালা করতে পারতো, কিন্তু তৃতীয় দেশ খুঁজে পাওয়া এখন ভারতের জন্য কঠিন হয়ে গেছে। সব মিলিয়ে একটা অনিশ্চয়তার জাহাজে জাহাজে করে শেখ হাসিনা পথ পাড়ি দিচ্ছে। শেখ হাসিনা এখন ভারতে পালিয়ে আছেন। তার যে লাল পাসপোর্ট এটি বাতিল করা হয়েছে এবং এখন বলতে গেলে তিনি পরিচয়বিহীন। ভারত তাকে গ্রহণ করেছে কিনা, আশ্রয় দিয়েছে কিনা এবং কিভাবে দিয়েছে, কিভাবে গ্রহণ করেছে আমরা কিছুই জানি না। ফলে এই মুহূর্তে এখনো পর্যন্ত শেখ হাসিনা ভারতে আছেন বটে, তবে পরিচয়হীন অবস্থায়। তাকে নিয়ে আলোচনা হচ্ছে ভারতের ভিতরে, ভারতের বাইরে, বাংলাদেশে এবং আরও অনেক জায়গাতে। আমরা যারা বাংলাদেশে একসময় তার ভয়ে থরথর করে কাঁপতাম। যাকে নিয়ে কথা বলার আগে 100 বার চিন্তা করতাম। খুব মৃদু ভাষায় তার সমালোচনা আমরা করতাম বটে, কিন্তু যথেষ্ট সম্মান নিয়ে তাকে দেশরত্ন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ইত্যাদি বিভিন্ন যে উপাদান, বিভিন্ন বিশেষণ, এগুলো ব্যবহার করে আমরা তাকে খুব মৃদু ভাষায় এভাবে সমালোচনা করতাম যে সব দোষ সালমানের, সব দোষ অমুকের, সব দোষ তমুকের, কেবলমাত্র যাকে বলা হয় কেবলমাত্র শেখ হাসিনা নিরপরাধ এবং তাকে ব্যবহার করে এই কাজগুলো করা হচ্ছে। তো সেই আমরা এখন সরাসরি তাকে গালি দিচ্ছি, তার বাপ মা তুলে গালি দিচ্ছি, তার নানা কোথায়, দাদা কোথায়, তারপরে নানা বাড়ির কোথায়, নানার নাম কি, নানির নাম কি, এসব নিয়ে যা মুখে আসে তা বলার চেষ্টা করছি এবং তাকে নিয়ে আমরা ভিডিও বানাচ্ছি, টিকটক বানাচ্ছি, কেউ তাকে নাচাচ্ছি, কেউ গান গাওয়াচ্ছি, কেউ কান্না করছি, কেউ কার্টুন আঁকছি, যাচ্ছে তাই অবস্থা। এবং এটাই দুনিয়ার নিয়ম, এই নিয়মের কোনো ব্যত্যয় নেই।
আর সবচেয়ে বড় দুঃসংবাদ হলো, যাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী রয়েছে, লিডারশিপ কোয়ালিটি রয়েছে, তারা এই সকল পরিবেশ এবং পরিস্থিতিকে জয় করে তারা তাদের কাঙ্ক্ষিত মাকামে পৌঁছে যায়। শেখ হাসিনা 1981 সনে যখন বাংলাদেশে এলেন, তো তখন তার বাংলাদেশে আসাটা, এখন যদি তিনি বাংলাদেশে আসেন, তার সাথে কোনো অংশে কঠিন, মানে সহজ ছিল না, বরং কঠিন ছিল। এর কারণ হলো, এখন বাংলাদেশে তার যে কর্মী বাহিনী রয়েছে, তার যে টাকা রয়েছে, পয়সা রয়েছে, এবং তার যে একটা গ্লোবাল বিশ্ব পরিস্থিতি রয়েছে, এবং তার সঙ্গে অনেকের অনেক যাকে বলা হয় গোপন সম্পর্ক রয়েছে, সেটা নরেন্দ্র মোদী বলেন, মিস্টার ভ্লাদিমির পুতিন বলেন। তো কাজেই তার বেঁচে থাকা, তার সুস্থ থাকা, তার কথা বলা, সব কিছুর সঙ্গেই অনেকের মান সম্মান ইজ্জত রয়েছে, জড়িত রয়েছে। তো কাজেই তিনি একা নন। কিন্তু 1981 সনে তিনি তেমন ছিলেন না, কেবলমাত্র বঙ্গবন্ধুর কন্যা, এরকমই তার একটি অবস্থা ছিল। তো যাই হোক, যেটি বলছিলাম সেটি হলো, তিনি তখন এসেছিলেন, এবং এই যে এসে তার উপর যে জুলুম অত্যাচার চলেছে, সেই জুলুম অত্যাচার অতিক্রম করেই তার রাজনৈতিক যে সম্ভাবনা তৈরি করে নিয়েছিলেন। আবার সে সকল সম্ভাবনা বাইরের কেউ নষ্ট করেনি, তিনি নিজ হাতে সেটি তিনি নষ্ট করেছেন। আবার তার যে বয়স, এখন হয়তো সেটি সম্ভব হবে না, সরি, তার যে বয়স, এখন হয়তো তিনি ঘুরে দাঁড়ানোর সেই সুযোগ পাবেন বলে মনে হচ্ছে না। মাহাথির মোহাম্মদ সাহেবও চেষ্টা করেছিলেন, কিন্তু বয়স একটা বিরাট ফ্যাক্টর। কিন্তু তিনি যদি এখন 50 বছর বয়সী হতেন এবং রাজনীতিবিদ হতেন, তাহলে এর চেয়ে বিরূপ অবস্থার মধ্যেও যে মানুষ ঘুরে দাঁড়াতে পারে, তার প্রমাণ তারেক রহমান সাহেব, তার প্রমাণ বেগম খালেদা জিয়ার এই কারামুক্তি। এটা একেবারে রাজনীতিবিদদের পক্ষে সম্ভব, তারা ঘুরে দাঁড়াতে জানে। এবং রাজনীতির ময়দান এমন একটা জিনিস, এখানে সব কিছু সম্ভব, এখানে অসম্ভব বলে কোনো জিনিস নয়। এই জাস্ট 1 মাস আগে আমরা কোর্টের বারান্দায় অসহায় অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘুরতে দেখেছি। তিনি সেখানে যখন কথা বলছিলেন, তখন জীবনের প্রতি তার মায়া দেওয়া চলে গিয়েছিল। তো তিনি যাকে বলা হয় ঘুরে দাঁড়িয়েছেন, তিনি এখন রাজপ্রাসাদে, আর তারা, মানে যারা তাকে কোর্টের বারান্দায় ঘুরিয়েছিল, তারা এখন পলাতক। এই হলো রাজনীতির উত্থান এবং পতন। তো সেই দিক থেকে শেখ হাসিনার রাজনীতির ভবিষ্যৎ কি, তার পরিবারের রাজনীতির ভবিষ্যৎ কি, এটি এখনই হুট করে বলা সম্ভব নয়। তাকে নিয়ে আলোচনা হচ্ছে। কেউ বলছেন যে তাকে ভারত রাখবে না, ভারতের গলার কাটা, আমিও বলেছি, এবং এটাই স্বাভাবিক। কেউ বলছেন তাকে ইংল্যান্ড নিচ্ছে না, দুনিয়ার কোনো দেশ আশ্রয় দিচ্ছে না। অনেকে বলছেন তাকে বেলারুশ পাঠিয়ে দেওয়া হবে। তো বেলারুশ পাঠিয়ে দেওয়া হবে, এবং বা তিনি বেলারুশ যাবেন। তো যাই হোক, তো এখন যেটি হচ্ছে সেটি হলো, কেউ কেউ বলার চেষ্টা করছে যে তাকে ফেরত আনা হবে, বা ফেরত আনা হোক, বা ভারত তাকে ফেরত পাঠিয়ে দেবে। আমরা এই বিষয়টি নিয়ে কল্পনা করি। ধরুন ডক্টর ইউনূস সরকার তাকে ফেরত আনলো, এয়ারপোর্টে, প্লেনে করে ঢাকা এয়ারপোর্টে আনা হলো। তারপর তাকে বিচারের মুখোমুখি করা হলো, এবং তার বিরুদ্ধে যে সকল অভিযোগ, হত্যা মামলা থেকে অন্য যে কোনো জিনিসগুলো রয়েছে, এই বিচারগুলো হলো। 1 2 নম্বরে তাকে বন্দি করে রাখা হলো, সেই বেগম জিয়াকে যেভাবে বন্দি করে রাখা হয়েছিল সেভাবে। তারপর তার চিকিৎসা থেকে শুরু করে অন্য যে জিনিসগুলো বিএনপি আমলে, আওয়ামী লীগ আমলে করা হয়েছিল, সেরকমভাবে করা হলো। 2 অথবা দিল্লি কোনো কথাবার্তা না করে একেবারে তাকে সোজা ঢাকা এয়ারপোর্টে প্লেন দিয়ে পাঠিয়ে দেওয়া হলো, এবং এয়ারপোর্ট থেকে ডক্টর ইউনূস সাহেবের সরকার তাকে গ্রহণ করতে বাধ্য হলেন। তো সেই পরিস্থিতিতে দেশের অবস্থা কেমন হতে পারে? আমাদের পুলিশ বাহিনী, আমাদের মিলিটারি, আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের জুডিশিয়ারি এই মুহূর্তে শেখ হাসিনাকে আদালতে আনা, নেওয়া, তার বিচার কার্য নিষ্পন্ন করা, এটার যে সক্ষমতা, এটি আছে কিনা? যেখানে আদালতে নেয়ার পথে হাসানুল হক ইনুকে রক্ষা করা যাচ্ছে না, বিচারপতি মানিককে রক্ষা করা যাচ্ছে না, যেখানে দীপুমণিকে রক্ষা করা যাচ্ছে না, কিল ঘুষি চল থাপ্পড় মেরে তাকে, মানে যাকে বলা হয় মৃত্যুমুখে পাঠানোর সমস্ত আয়োজন যেখানে হচ্ছে, তো সেখানে ধরুন শেখ হাসিনা যদি এই মুহূর্তে বাংলাদেশে যে অ্যাঙ্গার আছে, সেই অ্যাঙ্গারের, শেখ হাসিনার পক্ষের লোকের কথা আমার বলার দরকার নেই, শুধু অ্যাঙ্গারটাই আমি বলি, যে অ্যাঙ্গার আছে, তাকে ঢাকা এয়ারপোর্টে ভারত নামিয়ে দিয়েছে, অথবা বাংলাদেশ সরকার তাকে গ্রেপ্তার করে ঢাকা এয়ারপোর্টে এনেছে। এখন এয়ারপোর্ট থেকে তাকে কোর্টে হাজির করা হবে বা জেলখানাতে হাজির করা হবে। তাহলে বিক্ষুব্ধ ছাত্র এবং জনতা কি করবে বলেন তো? কি পরিস্থিতির সৃষ্টি হবে? এটা সামাল দেওয়ার জন্য যে পরিবেশ এবং পরিস্থিতি দরকার, সেটি এই মুহূর্তে আছে। ফলে এই যে জনপ্রিয় কতগুলো কথা আমরা বলছি, সেই কথাগুলো আমরা বলছি ঠিকই, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব থেকে শুরু করে এই সরকারের যারা কর্তা ব্যক্তি, তাদের জন্য কিন্তু এটি খুবই অস্বস্তিকর, এবং তাদের পালপিটেশন, আমরা যেটা আঞ্চলিক ভাষায় বলি, তাদের পালপিটেশন গরম হয়ে যাচ্ছে, পালপিটেশন গরম হয়ে যাচ্ছে।
তো সেই দিক থেকে যেটা হচ্ছে সেটা হলো যে আমাদের এই মুহূর্তে এমন কিছু বলা উচিত না, এমন কিছু চাওয়া উচিত না, এমন কিছু করা উচিত না যেটি বর্তমান যে পুলিশ প্রশাসন, বর্তমান যে জুডিশিয়ারি এবং ডক্টর ইউনূসের যে সরকার, এই সরকারকে যে দায় বহন করার জন্য বা সে দায় পরিচালনার জন্য কষ্ট করতে হবে এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাদেরকে হিমশিম খেতে হবে, এরকম যেন কোনো বিষয় আমরা না বলি। আর যদি ডক্টর ইউনূস সাহেব মনে করেন যে তার সেই ক্ষমতা আছে এবং তিনি সেটি পারবেন, এবং সেনাবাহিনী থেকে শুরু করে সবাই, আমাদের প্রধান বিচারপতি মহোদয় থেকে শুরু করে। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলো আপনারা দেখলেন এবং বিস্তারিত জানলেন, শুনলেন। কি এবার কি মনে হচ্ছে আপনাদের? এত জঘন্যতম কাজ মানুষ কিভাবে করতে পারে? আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ছিলেন, তার আন্ডারে যারা কাজ করতো, এরকম কাজগুলো তারা করেছে, এদের কি ছেড়ে দেওয়া দরকার ভাই, নাকি শাস্তি হওয়া দরকার? অবশ্যই 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 এদের শাস্তি হওয়া দরকার, সর্বোচ্চ শাস্তি, এদের ফাঁসি হওয়া দরকার। এরা মানুষকে মানুষ মনে করে না, নিজের জান আর অন্যের জান ওটা জান না। নিজের ভিতরে যে জানটা, পরাণ পাখিটা আছে, ওইটাই পরাণ পাখি, ওইটাই তোমাদের জান। আর অন্য শিক্ষার্থীরা যাদেরকে তোমরা মারছো গুলি করিয়া, ওইগুলোর আবার লাশ এক জায়গায় জড়া করে আগুন ধরে পোড়াই দিছো, ওরা মানুষ না, ওরা জান না ওগুলো। ওদের মা বাবাগুলো শেষ পর্যন্ত তার সন্তানকে দেখতে পায়নি। কত নিষ্ঠুর! অবশেষে ধরাও পড়ছে, শনাক্ত হয়েছে ভাই, ধরা পড়ে না এখন পর্যন্ত, কিন্তু শনাক্ত হয়েছে। বিচার হবে ভাই, বিচার হবে ইনশাআল্লাহ। আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, এইগুলোকে ধরে ধরে আপনারা কঠিন শাস্তি দিন, কঠিন শাস্তি। এটা আমরা সাধারণ জনতা চাই, কঠিন শাস্তি চাই। দর্শক, ভিডিওটি শেয়ার করে দিবেন, আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে। যারা করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।